নমস্কার, আমি তরুণ ঘোষ। আপনাদের ছোট শুরুতে একটা গল্প বলি। আমাদের পণ্ডিত চাণক্য একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন বনের দিকে। পায়ে একটা বেল কাঁটা ফুটে। উনি বেল কাঁটাটি বার করেন, ফিরে এসে রাজাকে বলেন, ওই অঞ্চলে বন যত আছে একদম কেটে খালি করে দাও, কারণ আজকে একটা বেল কাঁটা ফুটেছে, এটাকে বাড়তে দিলে এখানে লাখো বেল কাটা হবে, ফলে বেল গাছটাই উপড়ে দাও। শত্রুকে কোনোভাবে ছোট করে দেখো না। যদি তুমি শত্রুকে ছোট করে দেখো, তাহলে সেই শত্রু একদিন বিরাট হয়ে তোমাকে মারার জন্য উদ্যোগ নেবে। এখন ভারতবর্ষ চাণক্যের নীতিতে চলে, কিন্তু মালিক তো আর চাণক্য ফাণক্য পড়েন না। উনি চাণক্যের নীতিপিতিও মানেন না, যদিও অন্যান্য রাষ্ট্রগুলো চাণক্য নীতি অনুযায়ী তাদের দেশ শাসন করে থাকে। এখন যে অবস্থা হয়েছে, গালফ রিজিয়ন পুরো তো জ্বলছে। নিউ ইয়র্ক টাইমস কি লিখছে একটুখানি শুনুন। নিউ ইয়র্ক টাইমস লিখছে আজকে সকালবেলার খবর, ইরান স্ট্রাইকস ইউএস মিলিটারি ফ্যাসিলিটিস অ্যাক্রস গালফ রিজিয়ন। A Times analysis of satellite imagery and verified videos have shown Iran found vulnerabilities in US location in the region. মানে যেখানে যেখানে ইউএস এর লোকেশন আছে সেখানে সেখানে ভালনারেবল হয়ে উঠেছে। এইটা হচ্ছে, দেখুন, দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। আমি আর ডিটেলসে যাচ্ছি না, আপনারা সবাই জানেন মারের চোটে কি অবস্থা হয়েছে। এবার আপনাদের আমি দেখাচ্ছি। পুরো মধ্যপ্রাচ্য, তার আকাশটা দেখুন, এই লালটা হচ্ছে পুরো মধ্যপ্রাচ্য, বাহরিন থেকে একেবারে আমিরশাহী পর্যন্ত কোনো প্লেন ওই রাস্তায় নেই, পুরোটা ফাঁকা। আর একটা ছবি দেখাচ্ছে, এই দেখুন, সব ফাঁকা। ওই অঞ্চল দিয়ে কোনো প্লেন যাচ্ছে না। যাচ্ছে কোথা থেকে? আফগানিস্তান হয়ে, কাজাকিস্তান হয়ে, সমস্ত ঘুরপথে, এদিকে ইন্ডিয়ান ওশান, ইরাককে এড়িয়ে, কাসাবো হয়ে, ইজিপ্ট হয়ে, সমস্ত ঘুরে 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 যাচ্ছে। আমি বড় করে দেখালাম আপনাদের, আরো বড় করে দেখাচ্ছি, প্লেনের জাল দেখতে পাবেন, কিন্তু এইখানে সম্পূর্ণ ফাঁকা। পুরো যাকে বলে ধুনে দেওয়া না, পুরো ধুনে দিচ্ছে একেবারে। কারণ মালিক আন্ডার এস্টিমেট করেছিলেন। ও তো দুদিনে আমি শেষ করে ফেলে দেবো, যেটা রাশিয়া করেছিল ইউক্রেনের বেলা, ও তো আমি দুদিনে শেষ করে দেবো। আমি একটা কথা বলেছিলাম বহু আগে, যুদ্ধে নামা সোজা, শুরু করা সোজা, বন্ধ করা খুব কঠিন। এখন যেটা হয়ে দাঁড়িয়েছে, ইরান মরণপণ লড়াইতে নেমেছে। মরণপণ লড়াইতে নামার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে একেবারে তেল আবিবে যেমন আক্রমণ করছে, আমার কাছে ভিডিও আছে, নেতানিয়াহুর অফিসে পরপর 3টা ড্রোন পড়লো, ড্রোন পড়ে নেতানিয়াহুর অফিসটা গুড়িয়ে দিল, 3টে ড্রোন। ওদিকে আপনার রিয়াদে যে ইউএস এম্বাসি আছে, এম্বাসির মধ্যে ড্রোন ঢুকিয়ে দিয়েছে, মিসাইল ঢুকিয়ে দিয়েছে। সেখানে কতজন মারা গিয়েছে কেউ বলতে পারছে না। তেল আবিবে কজন মারা গিয়েছে সেটাও কেউ বলতে পারছে না। এবার আপনাদের একটা আমি ভিডিও দেখাবো, কিন্তু আমি সাহস পাচ্ছি না, কারণ ইউটিউব কিন্তু ওই ভিডিও আটকে দেয়। যে তেল আবিব ছেড়ে দলে দলে লোক চলেছে
আপনার এর দিকে, গ্রামান্তরের দিকে, যেখানে ঝামেলা নেই। এখন সেগুলো কিন্তু না নেতানিয়াহু হিসেব করেছে, না আমাদের ট্রাম্প বাবু হিসেব করেছে। এখন হিসেবের এই তারতম্য, সেখানেই বেঁধে গেছে গন্ডগোল। এদিকে অবস্থা বুঝে সবার আগে কেটে পড়েছে আমাদের যুক্তরাজ্য, মানে ব্রিটেন। ব্রিটেন কি বলেছে শুনুন। এক মিনিট ধরবেন, দুখানা টেলিফোন তো, কোনটায় কোনটায় আছে আমি খুঁজে বার করতে হবে। হ্যাঁ, ব্রিটেন বলছে ইরানে হামলায় আমরা জড়িত নই, বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। দাবি সরি ইরাক যুদ্ধের ভুল থেকে শিক্ষা নিয়েছে ব্রিটেন বাহিনী। তার মানে ইরাক যুদ্ধটা অন্যায় ছিল, আমি যেটা বলেছিলাম, ইরাক যুদ্ধটা করাটা ঠিক হয়নি, দাদাগিরি করে ওটা করা ঠিক হয়নি, সেটা এখন নিজ মুখে স্বীকার করছেন ব্রিটিশ প্রাইম মিনিস্টার নিজে। তা লিখছে, গত কয়েকদিন ধরে আফগানিস্তানের সঙ্গে সামরিক সংঘাত চলছে পাকিস্তানের। এই সংঘাতে দুপক্ষেরই বহু সেনা নিহত হয়েছে। সোমবার এই সংঘাতে, না এটা নয়, ইরানের ওপরে হামলায় ব্রিটেনের কোনো যোগ নেই, এমনটাই দাবি করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। তিনি জানান, ইরানের ক্ষেপণাস্ত্রগুলিতে হামলার জন্য মার্কিন বাহিনী কিছু ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করেছে, তবে নির্দিষ্টভাবে শুধুমাত্র আত্মরক্ষামূলক উদ্দেশ্যেই সীমিত পরিসরে ওই ঘাঁটিগুলিকে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। এই প্রসঙ্গে ইরাকের যুদ্ধের কথাও তিনি উল্লেখ করেন। স্টারমার ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আমি খুব স্পষ্ট করে বলে দিতে চাই, ইরাকের ভুলগুলির কথা আমাদের সকলেরই মনে আছে এবং আমরা তা থেকে শিক্ষা নিয়েছি। আমরা ইরানের বিরুদ্ধে হামলায় জড়িত ছিলাম না, এখনো আমরা কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নেব না। বস্তুত 2 দশক আগে 2003-এ ইরাকের প্রাক্তন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিরুদ্ধে একসঙ্গে সামরিক অভিযান চালিয়েছিল আমেরিকা এবং ব্রিটেন। ওই সামরিক অভিযানের পরবর্তী সময়ে আন্তর্জাতিক স্তরে যথেষ্ট সমালোচিত হয়েছিল প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের 2007 সালে পদত্যাগের অন্যতম কারণ হিসেবে ধরা হয় এই বাড়তে থাকা সমালোচনা। তার মানে আগে থেকে নিজেকে পরিষ্কার করে নিলেন যে বাবা আমি এই সময়ের মধ্যে নেই, আমাকে মাফ করো, আমার এখানে যে এয়ারবেস আছে সেই এয়ারবেসে ইরান তোমরা হামলা করো না। কারণ ব্রিটেনেও এয়ারবেস আছে, আর বলেছে যেখানে যেখানে এয়ারবেস আছে আমরা সেখানে সেখানে হামলা করব। এর মধ্যে একটা মজার ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে জাপানের সুরক্ষার দায়িত্ব ছিল কার? নিয়েছিল কে? সুরক্ষার দায়িত্ব নিয়েছিল আমাদের আমেরিকা। জাপান পরিষ্কার বলে দিয়েছে যে আমাদের সুরক্ষা আমরা নিজেরা করে নেব, আপনারা এখান থেকে বেস হাটিয়ে নিন। সবাই কিন্তু এখন ভাবছে যেখানে যেখানে বেস হয় সেখানে সেখানে মারবে, জাপানও আক্রান্ত হতে পারে। ফলে জাপান পরিষ্কার জানিয়ে দিয়েছে আমাদের এখান থেকে আপনারা বেস হাটিয়ে নিন, আমাদের এখানে বেস রাখার কোনো দরকার নেই, আমাদের ব্যবস্থা আমরা করে নেব। উল্টো দিকে তলে তলে ভারতের সঙ্গে যোগাযোগ করেছে, ভারতকে বলা হয়েছে যে ওইখানে যে বেস খালি হয়ে গেলে আপনারা এসে আমাদের এখানে বেস করুন, আমাদের এখানে আমাদের সুরক্ষার ব্যবস্থা করুন। অর্থাৎ আমেরিকা যাচ্ছে, ভারত ঢুকছে। স্পেন থেকে অলরেডি আমেরিকাকে হটিয়ে দেওয়া হয়েছে। স্পেনের 12টা না 16টা আমেরিকান বিমান ছিল স্পেনের ঘাঁটিতে, স্পেন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমেরিকার থেকে কিন্তু ধীরে ধীরে সমস্ত দেশগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে। কারণ হচ্ছে ইসরায়েলের প্রতিঘাতের ভয়, বলছি ইরানের প্রতিঘাতের ভয়। ইরান এখন মানে মরণপণ যুদ্ধ শুরু করেছে। গতকাল রাত থেকেও আজকে সকাল পর্যন্ত যে সমস্ত ঘটনা ঘটেছে তাতে বলা যায় বাহরাইন থেকে ওই আবুধাবি পর্যন্ত কোনো শহর নিশ্চিন্ত নেই।
দলে দলে মানুষ চলে যাচ্ছে একেবারে গ্রামের দিকে, ছোট ছোট ব্যাগ নিয়ে। ওই হামাসের সময় যখন আক্রমণ করলো ইসরায়েল, তখন হামাসের যে অবস্থা দেখেছিলেন, দলে দলে সমস্ত ব্যাগপত্র নিয়ে হামাসের লোকজন সমস্ত প্যালেস্টাইনের দিকে চলে যাচ্ছে। তেমনি একই অবস্থা হচ্ছে এখন আপনার ইসরায়েলের। ইতিহাস কিন্তু ঘুরে ফিরে আসে। একদিন তোমরা মেরেছিলে, মেরে ওদেরকে অনাথ করে দিয়েছিলে, আজকে তো তোমরা আজকে ইরানের আঘাতে অনাথ হচ্ছ। আমি জানি না নেতানিয়াহু এরপর কি করবেন, তাই বলেছিলাম হুমন্ত সিংহের নাকে সুড়সুড়ি দিস না ভাই। আর আমেরিকার প্রেসিডেন্টকে বলেছিলাম যে আপনি ইরানের গায়ে হাত দিয়ে নিজের হাত পোড়ালেন। এখন যে অবস্থা হয়েছে, যে এই যে রিয়াদে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অ্যাম্বাসিতে হানা হয়েছে, তার জবাব কিন্তু আমেরিকাকে দিতে হবে, কারণ এটা পরোক্ষে আমেরিকার ওপরে হামলা। তো এই যুদ্ধ আরো তীব্র হবে এবং আরো মারাত্মক হবে। আমি অনেক আগে বলেছিলাম আপনাদের, 3-4 দিন আগে, যে যুদ্ধ যখন শুরু হচ্ছে, আপনার হরমুজ প্রণালী যখন বন্ধ করে দিচ্ছে, তখন তেলের দাম দেখবেন $80 পার ব্যারেল হয়ে যাবে। অলরেডি $82 পার ব্যারেল হয়েছে। আর 7টা দিন যাক $100 ব্যারেল হবে। আর ইরান বলেছে এটাকে আমরা $200 পার ব্যারেলে নিয়ে যাব। মানে এবার বুঝতে পারছেন তেলের সংকটটা কোথায় গিয়ে পৌঁছাবে। ভারত মস্তিতে আছে, ভারতের সঙ্গে রাশিয়ার যা এগ্রিমেন্ট আছে, সেই এগ্রিমেন্ট অনুযায়ী ভারত রাশিয়া থেকে আবার পূর্ণোদ্যমে, এখন আমাদের গরম পড়ে গেছে, ফলে আমি আগেও বলেছি যে শীতের জন্য একটু কম হয়েছিল, গরম পড়লে আবার রেগুলার যেরকম আসতো সেরকম আসবে। রেগুলার আবার ভারত রাশিয়া থেকে আবার তেল আমদানি শুরু করবে। এদিকে ইউরোপ তলে তলে ভারতের সঙ্গে যোগাযোগ করছে যে আমাদের যে করে হোক তোমরা উল্টো পথ দিয়ে হলো, বেশি খরচা হলো, আমাদের তেল আর গ্যাসটা সাপ্লাই করো। ভারত বলেছে ঠিক আছে, আমরা দিয়ে দেবো। ভারতের দুদিকেই প্রফিট, তেল নাও, কাঁচা তেল নাও, পরিশোধন করো, ইউরোপকে দিয়ে দাও, বিভিন্ন দেশকে বেচে দাও, তাদের 2 পয়সা আসবেও, আবার শান্তিও হবে। কিন্তু পাকিস্তানকে ভারত মারবে, মারবেই মারবে। আর বাংলাদেশ তাকে শান্ত করবে তো করবেই, সে যে কোনো পোতায় হোক না কেন ভারতবর্ষ করবেই, নিজেকে সুস্থির রাখার জন্য ভারতবর্ষ করবেই। এই অস্থিরতা যেটা হচ্ছে না, এই অস্থিরতায় যদি কোনোভাবে যদি আজকে যে সেন্ট মার্টিনে যদি একটা ওই বেস হতো, আর US আর্মি বেস হতো, তাহলে বাংলাদেশের কি অবস্থা হতো? বাংলাদেশের অবস্থা খারাপ হলে তাহলে ভারতের কি হতো? আপনারা যে শেখ হাসিনাকে যে গালাগাল করেন, শেখ হাসিনা কত দূরদর্শী ছিলেন ভাবুন। তিনি কিন্তু ওইটা করতে দেননি। ইউনূস কিন্তু দেশকে বেঁচে দিয়ে চলে গেছে। যে সমস্ত এগ্রিমেন্ট করেছে সে সমস্ত এগ্রিমেন্ট হচ্ছে দাস প্রথার এগ্রিমেন্ট। ফলে আগামী দিনগুলোতে যদি বাঁচতে হয় ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখুন, না হলে পরে। আর এই যে আপনারা আমায় গালাগালি করেন না, সবার কিন্তু ওই আমি বলে রেখে দিয়েছি, সবার কিন্তু ওই ওই এগুলো আপনারা নোট ডাউন করুন। প্রত্যেক কটাকে আপনারা ভিসা দেওয়া বন্ধ করুন, কারণ এরা হলো গিয়ে আসল জিহাদি। এরাই হলো আসল জিহাদি যারা আমায় গালাগালি করে। আমি বলে রেখে দিয়েছি, আপনারা যে যাই ভাবুন না কেন, সরকারের সঙ্গে আমার কি যোগাযোগ আছে না আছে, যে যাই ভাবুন না কেন, কিন্তু আমি যেটা বলি সরকার সেটা করে। এটুকু আমার ক্ষমতা সরকার আমায় দিয়েছে, সীমিত হলেও সরকার আমার ক্ষমতা দিয়েছে। আর এগুলো হচ্ছে ছাপার অক্ষরে, আপনারা যেগুলো পাঠাচ্ছেন লিখে, সেগুলো সব ছাপার অক্ষরে, সেগুলো সব সরকার ওখান থেকে তুলে নিচ্ছে। আমার ভিডিওর তলাতেই তো কমেন্ট রয়েছে, সেখানে সমস্ত লেখা আছে, সেখান থেকে তারা ডিকোড করে নিয়ে সেগুলো সমস্ত আর ঢাকা অ্যাম্বাসিতে পাঠিয়ে দেওয়া হবে যে এই এই লোকের এই সমাজ মাধ্যম থেকে এই নামে আছে, তোমরা খুঁজে বার করো এবং এদেরকে ব্ল্যাকলিস্টেড করো। সুতরাং
লেখার আগে 10 বার ভাববেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।